হয়ে গেছিল তখন। আচ্ছা, তাহলে প্ল্যান্ট কিংডমের, যখন আমরা প্ল্যান্ট কিংডম পড়বো তখন আমরা কতগুলো গ্রুপের নাম পড়বো। যেমন আমি তোমাদের অ্যানিমেল কিংডম পড়িয়েছিলাম, বলেছিলাম যে অ্যানিমেল কিংডমে 11টা ফাইলাম আছে, 11 ফাইলাম মনেরা। যেমন হচ্ছে পরিফেরা থেকে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, এসকেলেমিনথেস বলেছিলাম না? সেরকমই প্ল্যান্ট কিংডমে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে, অ্যালগি, ব্রায়োফাইটস, টেরোফাইটস, জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম। 5টা গ্রুপের মধ্যে এনজিওস্পার্মে কিন্তু হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলেছে, তার মানে এনজিওস্পার্মের কথা বলা হচ্ছে, হায়ার প্ল্যান্টের কথা বলা হচ্ছে, হায়ার প্ল্যান্টের কথা বলেছে। তাহলে অ্যানাটমি বলেছে, তাহলে অ্যানাটমি কি? অ্যানাটমি কথার অর্থ কি? অ্যানাটমি, অ্যানাটমি মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার এন্ড देयर ফাংশনস। ইট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি, মানে বিজ্ঞানসম্মত একটা পড়াশোনা, স্টাডি করা, রিসার্চ করা, কার ইন্টারনাল স্ট্রাকচার এন্ড ফাংশনস। তাহলে অ্যানাটমিতে আমরা দেখবো যে ইট ইজ দ্য স্টাডি অফ, ইট ইজ দ্য স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার এন্ড ফাংশনস। ইন্টারনাল স্ট্রাকচার এন্ড ফাংশনস, একদম সাইলেন্টলি শুনবে, হ্যাঁ, মন দিয়ে। তাহলে প্ল্যান্টকে আমরা একটু ভালোবাসতে শুরু করবো আজকে থেকে, কারণ একটু প্ল্যান্টের দিকে আসলাম। এনিমেলকে তো অবশ্যই আমরা ভালোবাসি। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার এন্ড ফাংশনস, তাহলে ইন্টারনাল স্ট্রাকচার যখন এই কথাটা এসছে, তার মানে আমাকে কোন জিনিসটা লাগবে স্টাডি করার জন্য? মাইক্রোস্কোপ লাগবে, কারণ আভ্যন্তরীণ স্ট্রাকচার উইদাউট মাইক্রোস্কোপ প্রপারলি দেখা যাবে না, এবং ফাংশনসটাও ইনভেস্টিগেট করার জন্য মাইক্রোস্কোপ লাগছে। তাহলে আমি একটা প্ল্যান্টের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, আমরা প্রথমেই দেখলাম যে ইন্টারনাল স্ট্রাকচার, তার মানে মাইক্রোস্কোপ লাগছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে পাতা ইন্টারনাল স্ট্রাকচার না এক্সটার্নাল স্ট্রাকচার, লিফ প্ল্যান্টের, কি বলবে? এক্সটার্নাল, তার মানে মরফোলজিক্যাল স্ট্রাকচার। আমরা নেকড আইয়ে খালি চোখে যা দেখতে পাই সেটা হচ্ছে মরফোলজি। ভিজিবল যেগুলো আছে, ভিজিবল ক্যারেক্টার হচ্ছে মরফোলজি, চোখে দেখা ক্যারেক্টার হচ্ছে কি? মরফোলজি। কিন্তু আমরা মাইক্রোস্কোপের চোখে যে ক্যারেক্টারটা পাবো সেটা হবে অ্যানাটমি। জানলাম কি কি ক্যারেক্টার? অ্যানাটমিক্যাল ক্যারেক্টার। যে রুট কি ক্যারেক্টার? অ্যানাটমিক্যাল ক্যারেক্টার। ফ্লাওয়ার অ্যানাটমিক্যাল ক্যারেক্টার, অবশ্যই ফ্লাওয়ার নেকড আই দেখতে পাই, তাই না? খালি চোখে কি ফ্লাওয়ার দেখা যায় না? অবশ্যই দেখা যায়। তাহলে ফ্লাওয়ারের মধ্যে এগ হচ্ছে আবার অ্যানাটমিক্যাল ক্যারেক্টার। মরফোলজিক্যাল, মানে ফ্লাওয়ার হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার, অ্যানাটমিক্যাল নয়, মরফোলজিক্যাল। তাহলে আমরা যদি ভিজিবল আইয়ে যা দেখতে পাবো সেটা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার, চ্যাপ্টার প্রথম। এবং কেটে কুটে যা দেখতে পাবো মাইক্রোস্কোপের মধ্যে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, সেটা সেকেন্ড চ্যাপ্টার, রাইট? তাহলে আমি যদি জিজ্ঞেস করি মরফোলজিক্যাল ক্যারেক্টারের নাম বলো প্ল্যান্টের, তাহলে কি বলবো? রুট, স্টেম, লিফ, ব্রাঞ্চেস, ফ্লাওয়ার। ওই জন্য এই চ্যাপ্টারে তোমাকে এই জিনিসগুলোই পড়াবে। রুটের পড়াবে, রুটের ক্যারেক্টার কি কি আছে, রুটের মডিফিকেশন কি কি আছে। স্টেম পড়াবে, দেন হচ্ছে লিফ পড়াবে, দেন লিফের অ্যারেঞ্জমেন্ট পড়ানো হবে। এই চ্যাপ্টারে আমি তোমাকে পড়াবো, তোমাদের পড়াবো হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, এবং সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক। তাহলে আমি ইন্টারনাল স্ট্রাকচার যদি দেখতে যাই, ইন্টারনাল স্ট্রাকচার, এটা প্ল্যান্টের ইন্টারনাল স্ট্রাকচার দেখছি। ইন্টারনাল স্ট্রাকচার দেখতে গেলে আমাকে কি লাগবে? মাইক্রোস্কোপ লাগবে। তাহলে ইন্টারনাল হায়ারার্কি কি দেখতে পাচ্ছি? হায়ারার্কি, এই প্ল্যান্টের হায়ারার্কি দেখতে চাইছি। তাহলে হায়ারার্কি মানে ছোট ইউনিট, সব থেকে ছোট ইউনিট হিসেবে কি দেখতে পাওয়া যাবে? আমাদেরও বডিতে যদি সব থেকে, আমার বডিকে কেটে কুটে দেখো, তাহলে কি দেখতে পাবে? সব থেকে ছোট ইউনিট সেল দেখতে পাবো, স্যার, সেল। তাহলে এরকমই প্ল্যান্টের সব থেকে ছোট ইউনিট হিসেবে কি দেখতে পাওয়া যাবে? সেল। বুঝে ব্যাপারটা? হায়ারার্কি বলছি, সেল। তাহলে আমি সেল নিয়ে তোমাদের পড়াবো, তোমাদের পড়িয়ে দিয়েছে স্যার যে সেল হচ্ছে, সেলটা ইন্ডোপ্লাইট চ্যাপ্টারে তোমরা পড়েছো, প্ল্যান্ট সেল পড়েছো প্লাস অ্যানিমাল সেলও পড়েছো। তাহলে প্ল্যান্টের সেল আছে, সেলের সমষ্টিতে কি হচ্ছে? টিস্যু হচ্ছে, টিস্যু। টিস্যু নিয়ে এই চ্যাপ্টারে আমরা পড়বো। সেলের প্রথম স্তরের পড়াটা তোমাদের হয়ে গেছে অন্য একটা চ্যাপ্টারে, টিস্যু নিয়ে তোমাদের কোথাও পড়ানো হয়নি, এখানে পড়বে আমার কাছে। এরপরে কি পড়বে? টিস্যুর পর হচ্ছে টিস্যু সিস্টেম। বুঝো এটা? টিস্যুর পর টিস্যু সিস্টেম, কিন্তু এনিমেল হলে আমি হায়ারার্কি অন্য কিছু রাখতাম, টিস্যুর সমষ্টিতে আমি রাখতাম অর্গান, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি রেখেছি? টিস্যু সিস্টেম। বুঝো এটা? আগে হায়ারার্কি বুঝতে না পারলে, আমি রাস্তা যদি বুঝতে না পারি, তাহলে আমি ভিতরে কি স্টাডি করানো হবে সেটা বুঝতে পারবো না। টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেমের সমষ্টিতে হবে অর্গান, কি হবে? অর্গান। আর অর্গানের সমষ্টিতে হবে অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম। যখন তুমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়বে, যখন তোমার মনেরা থেকে প্রোটিস্টা, মনেরা প্রোটিস্টা
প্ল্যান্টি ফাঙ্গি অ্যানিমেলিয়া যখন পড়বে তখন দেখবে প্ল্যান্টের মধ্যে অর্গান অবধি আছে, টিস্যু এবং অর্গান আছে। এখানে আমরা যখন দেখছি এখানে অর্গান সিস্টেম অবধি পড়ছি। বায়োলজিতে এনসিইআরটিতে আমরা এই চ্যাপ্টারে বায়োলজি এনসিইআরটিতে যা আছে টিস্যু পড়বো এবং টিস্যু সিস্টেম পড়বো, অর্গান পড়বো না কেন? কারণ অর্গান হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার। মরফোলজিক্যাল ক্যারেক্টার বলতে লিফ একটা অর্গান, স্টেম একটা অর্গান, রুট একটা অর্গান। তার মানে এইখান থেকে এই দাগের ওপর দিকটা হচ্ছে কি মরফোলজিক্যাল ক্যারেক্টার, আর এইখান থেকে আগের দিকটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্যারেক্টার। ক্লিয়ার? তাহলে আমি মরফোলজিক্যাল ক্যারেক্টার আমি মরফোলজিতে পড়বো এবং তার আগেরটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্যারেক্টার। এই সেলটা তোমরা পড়ে নিয়েছো, এই সেলের স্টাডিটা তোমাদের হয়ে গেছে, সেল লাইন অফ লাইফে হয়ে গেছে। তোমরা সেলের বাইরে দেখেছো, প্ল্যান্ট সেলের বাইরে সেল ওয়াল আছে, তারপর সেল মেমব্রেন আছে, তারপর সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমে কিছু কোষীয় অঙ্গাণু আছে, সেল অর্গানেলিজ আছে, সেল অর্গানেলিজের মধ্যে এক্সট্রা করে আছে যেটা অ্যানিমেল সেলে নেই, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড দেখতে পাওয়া যায় যেটা অ্যানিমেলে নাই। লার্জ ভেহিকল আছে, রাইট? 90% এর বেশি ভলিউম এরিয়া জুড়ে লার্জ ভেহিকল থাকে, টোনোপ্লাস্ট যাকে বলা হয়েছে। এই জিনিসগুলো তোমরা পড়ে নিয়েছো। বাকিগুলো মাইটোকন্ড্রিয়া, গোলগি বডিস মানে জিইআরএল সিস্টেম বা এন্ডোমেমব্রেনাস সিস্টেম তোমাদের পড়া আছে, সেটা নিয়ে আমি বলছি না। নিউক্লিয়াস নিয়ে পড়া আছে। তার মানে তোমার সেলের স্টাডি হয়ে গেছে, তোমাকে কোথা থেকে পড়তে হবে? টিস্যু থেকে। তাহলে তুমি প্ল্যান্টের বডিতে একে কেটে কুটে দেখছো, এর মধ্যে কি কি টাইপের সেল আছে সেটা দেখতে হবে। সেল শুধু নামে পড়বো আমরা, কারণ সেল যদি আমি না জানি তাহলে আমি টিস্যু পড়তে পারবো না, আর টিস্যু যদি না জানি তাহলে টিস্যু সিস্টেম পড়া যাবে না। তাহলে আমরা কি কি সেল পড়বো? দেখো সেল, তাহলে আমরা কোন কোন সেল আমি এখানে লিস্টেড পাবো অ্যাকর্ডিং টু ইওর এনসিইআরটি সেটা দেখে নাও। আমরা এখানে পাবো এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেল পাবো, এপিথেলিয়াল সেল। আমি এই কোষগুলোকে এখনই রিমেম্বার করে রাখতে বলবো, কারণ টিস্যু যখন পড়বো তখন সেলেরই সমষ্টি করবো। সাপোজ আমি ধরিয়ে নিলাম 10 সমষ্টি রেজাল্ট হলো 10 হচ্ছে একটা রেজাল্ট, তাহলে কার কার সমষ্টি? 5+5 হতে পারে, 8+2 হতে পারে, 6+4 হতে পারে। এবার আমি যদি এর আগের ডিজিট গুলো যদি না জানি, 6 কে যদি না চিনি, 5 কে যদি না চিনি, 2 কে না চিনি, তাহলে 10 কার রেজাল্ট বুঝতে পারবো? পারবো না। সেরকমই আমি যদি সেল কে না চিনি, তাহলে সেলের সমষ্টিতে টিস্যু হচ্ছে, তাহলে টিস্যুকে আমি বুঝতে পারবো না। আর টিস্যু সমষ্টিতে টিস্যু সিস্টেম হচ্ছে, সেটাও আমার কাছে ব্লার হয়ে থাকবে। সেই জন্য আমি তোমাদের পরিচয় করে দিচ্ছি যে এই হচ্ছে সেল, এই হচ্ছে টিস্যু, এই হচ্ছে টিস্যু সিস্টেম। ব্যাপারটা বুঝো? সেই জন্য আমি তোমাদের পড়াচ্ছি, যেমন অ্যালফাবেট না চিনতে পারলে আমরা রিডিং করতে পারবো না, ডিজিটস না জানতে পারলে আমরা ম্যাথামেটিক্স করতে পারবো না, সেরকমই আমি যদি তার লোয়ার হায়ারার্কি না জানতে পারি তাহলে আমি হায়ারার্কিটা বুঝতে পারবো না। তাহলে এপিথেলিয়াল সেল আছে, সেলের নাম বলছি এপিথেলিয়াল সেল আছে, ভালো কথা, এপিথেলিয়াল সেল আছে। আর কি? প্যারেনকাইমা সেল আছে, প্যারেনকাইমা সেল আছে, প্যারেনকাইমা সেল, প্যারেনকাইমা কাইমা সেল লিস্ট করে নাও। কোলেন কাইমা সেল আছে, কোলেন কাইমা সেল আছে, স্ক্লেরেন কাইমা সেল আছে, কাইমা সেল আছে, গার্ড সেল, গার্ড সেল আছে। এগুলো সমস্ত নাম তুমি ভিতরে পড়তে গিয়ে পাবে। গার্ড সেল আছে, সাবসিডিয়ারি সেল আছে, সাবসিডিয়ারি সেল আছে। আর কি সেল আছে? সাবসিডিয়ারি সেল। দেন ট্রাকিডস, ট্রাকিড নামে একটা সেল আছে। দেন দেখো সেলের লিস্ট পড়ছি আমি, তোমাদের সিলেবাসে যা আছে সেলের লিস্ট পড়ানো হচ্ছে। ট্রাকিডস আছে, দেন ভেসেলস আছে, ভেসেলস আছে, জাইলেম প্যারেনকাইমা সেল আছে, প্যারেনকাইমা সেল। তাহলে প্যারেনকাইমা সেল ওখানে লিখে দিয়েছি আমি, বাদ দিলাম। সিপ টিউব সেল আছে, সিপ টিউব, সিপ টিউব সেল আছে, টিউব সেল আছে। দেন কম্প্যানিয়ন সেল আছে, কম্প্যানিয়ন সেল আছে। নেক্সট আমরা বিউলিফর্ম সেল পাবো, বিউলিফর্ম, বিউলিফর্ম সেল পাবো। তোমাদের চোখের সামনে বেশ কতগুলো সেলের নাম তুলে ধরলাম, যেটা আমাদের টিস্যু পড়তে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, টিস্যু পড়তে গিয়ে কাজে লাগবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা সেলস, ট্রাকিডস, স্কেনকাইমা, গার্ড সেলস, সাবসিডিয়ারি সেলস, টিপ টিউব সেলস, সেলের নাম বললাম। তাহলে আমার এই সেলের নামগুলো যদি জানা থাকে তাহলে আমি টিস্যুটা বুঝতে পারবো। তাহলে টিস্যু কি? এগ্রিগেশন অফ সেল, সেলের সমষ্টিকে বলা হয় টিস্যু। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু তোমাদের একটু ডেফিনিশনে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে?
যে সেলের সমষ্টি। যেমন আমি যদি প্ল্যান্টের ক্ষেত্রেই বলি, প্ল্যান্ট যেহেতু পড়াচ্ছি, পাতার কিছু সেল নিলাম আর স্টেমের কিছু সেল নিলাম, সমষ্টি বানালাম, আমি কি টিস্যু বলতে পারবো? পারবো না। কেন? কারণ পাতার সেল গুলোর যে মরফোলজি আছে, যে এনাটমি আছে, স্টেমের মরফোলজি এনাটমি আলাদা আছে। সমষ্টি তো করলাম, কিন্তু আমি টিস্যু বলতে পারবো? পারবো না। তার মানে কি বলতে চাইছেন সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা কি বলছেন, যে সেলের সমষ্টি যাদের উৎপত্তি সেম আছে এবং ফাংশন কমন আছে, কমন ফাংশন আর কমন অরিজিন আছে। তার মানে পাতার সেলগুলো যেখান থেকে উৎপত্তি করেছে, পাতার সমস্ত সেল, এখানকার সেল, ধরুন এই সেলটা যেখান থেকে উৎপত্তি লাভ করেছে, এই সেলটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সেম জায়গা থেকে। এর নিচের সেলটা যে কাজ করছে, উপর সেলটা কি কাজ করছে? সেম ফাংশন করছে। তাহলে এর সমষ্টিকে আমি টিস্যু বলতে পারবো। ক্লিয়ার? যাদের উৎপত্তি এবং ফাংশন সেম আছে তাদেরকে বলবো আমরা টিস্যু। উৎপত্তিগত দিক থেকে এবং কার্যগত দিক থেকে একই কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু। তাহলে টিস্যুতে আমরা আসছি, সেলের পরে আমরা নেক্সট হায়ারার্কি কি পড়বো? টিস্যু। তোমাদের পুরনো সিলেবাসে, ওল্ড সিলেবাসে এই সমস্ত সেলের বৈশিষ্ট্য ছিল, নতুন সিলেবাসে এগুলো রিমুভ করা হয়েছে। সুতরাং যেখানে যা পড়িয়ে দিক না কেন, যেখানে যা কোশ্চেন আসুক না কেন, পড়বে না। টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে কারেন্ট সিলেবাসকে প্রথমে শেষ করা। তোমরা অ্যানাটমিতে যা পড়াবো সেটাই পড়বে, মরফোলজিতে যা পড়ানো হবে সেটাই পড়বে, স্ট্রাকচার অর্গানাইজেশন অন্য কিছু পড়বে না। ওই এপিথেলিয়াল টিস্যু, সিম্পল, স্কোয়ামাস, কলিউমনার দরকার নাই। ফ্রগটা পড়ে নেবে, বাস গল্প শেষ। শুধু ফ্রগ আছে, দুটো কোশ্চেন ফ্রগ থেকে আসবে। ককরোচ পড়ার দরকার নাই, টিস্যুর অন্যান্য পার্ট পড়ার দরকার নেই, আসবে না কোশ্চেন। সেরকমই এখানে আমি জাস্ট এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি তোমাদের সেলের নামগুলো মাথায় তুলে দিলাম, যে এই জিনিসগুলো আছে এখানে। তারপরে চলে আসছে টিস্যুতে, ব্যাপারটা বুঝো। তারপর আমরা কোথায় চলে আসছি? টিস্যুতে চলে আসছে। টিস্যুতে তাহলে টিস্যু পড়তে গেলে আমাকে দেখতে হবে সেলের নাম আমার জানা আছে কিনা। জানা আছে। তাই টিস্যুর আগে প্রথমে ডেফিনিশন লিখে নিব। ডেফিনিশনটা কি? টিস্যু, টিস্যু ডেফিনিশনটা বুঝে নাও। টিস্যু তাহলে এগ্রিগেশন অফ সেল, এগ্রিগেশন অফ সেলস হুইচ হ্যাভ কমন অরিজিন অ্যান্ড কমন ফাংশনস। লিখো এগ্রিগেশন অফ সেলস, সেলের সমষ্টি। এগ্রিগেশন অফ সেলস যার কমন অরিজিন আছে, এগ্রিগেশন অফ সেল, এগ্রিগেশন অফ সেল, সেলের সমষ্টি। which have common origin and functions, common, which have common origin and functions, function আছে। একটা জিনিস বোঝাবো, এখনই বোঝাবো, কারণ টিস্যুতে আমি এন্ট্রি করবো। টিস্যুতে এন্ট্রি করার আগে আমাকে জিনিসগুলো বুঝতে হবেই। কি সেটা? সাপোজ এটা হচ্ছে অপরিচিত কোষ, এটা ভবিষ্যতে কি তৈরি করবে জানে না। প্ল্যান্টের যখন বীজ, সিডের ওখানে এমব্রায়ো আছে, তাহলে সিডের যখন অঙ্কুরোদ্গম হয়েছে, জার্মিনেট করেছে, তখন সেই জার্মিনেট অংশটাতে কি দেখা যাচ্ছে কোনটা রুট, কোনটা স্টেম, কোনটা পাতা? দেখা যাচ্ছে না। যত ডেভেলপমেন্ট হচ্ছে, তত ডেভেলপমেন্ট হওয়ার পথে কোথা থেকে রুট তৈরি হচ্ছে, কোথা থেকে স্টেম তৈরি হচ্ছে, কোথা থেকে পাতা তৈরি হচ্ছে। এটা তো ঠিক। তার মানে আমি যখন কোন একটা কোষকে নিলাম, এই অপরিচিত কোষ, আমাদের বডিতেও তাই। যেমন আমি স্পার্ম আর ওভামকে নিলাম, এ বলতে পারবে যে কোন অংশ তৈরি করবে? জাইগোট। এই জাইগোটের মধ্যে টোটাল বডির সমস্ত জিনিস তৈরি করার ক্ষমতা আছে। এই সেলটা থেকে কি তৈরি হয়েছে? কোনো না কোনো পিরিয়ডে গিয়ে হাত তৈরি হয়েছে, এই সেলটা থেকে কোনো না কোনো পিরিয়ডে গিয়ে হেড তৈরি হয়েছে, নেক তৈরি হয়েছে। তার মানে এই সেলের মধ্যেই সমস্ত তথ্য আছে এবং এরা এক অপর থেকে আলাদা হয়েছে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, একটা হাতের সেল নিলে, হাতের হ্যান্ডের সেল নিলে এবং একটা হার্টের সেল নিলে, দুটো সেল কি সেম না আলাদা? ফাংশন এবং স্ট্রাকচার আলাদা। কিন্তু এরা অতীতের যে কোষ থেকে উৎপত্তি লাভ করেছে সেটা কি ছিল? সেম ছিল। তার মানে ডেভেলপমেন্টের কোন একটা দশাতে, মায়ের মাতৃ গর্ভাবস্থাতে সেটা হয়ে গেছে, সে কি হয়েছে? পৃথক হয়েছে, আলাদা হয়েছে, যেটাকে বলা ডিফারেন্সিয়েশন। এই কথাটা পাবে কোথায়? ডিফারেন্সিয়েশন। তাহলে এই সেলটাকে কি বলবো? আনডিফারেন্সিয়েটেড সেল। কি বলবো? আনডিফারেন্সিয়েটেড সেল। মানে এই ফিউচারে কি তৈরি করবে সেটা তুমি জানো না। তোমরা এখন আনডিফারেন্সিয়েটেড অবস্থাতে আছো, আমি ডিফারেন্সিয়েটেড হয়ে গেছি। মানে আমি এখন হেলথ এমপ্লয়ি, তোমরা এখন স্টুডেন্ট। তোমরা হতে পারো ইঞ্জিনিয়ার, হতে পারো আইআইটিএন, হতে পারো এমবিবিএস ডক্টর, এনি স্টেজে যেতে পারো, কিন্তু আমি আবার যেতে পারবো না। তাহলে আমি ডিফারেন্সিয়েটেড, তোমরা আনডিফারেন্সিয়েটেড।
মানে আমার একটা স্পেসিফিক, তাহলে আমি ডিফারেন্সিয়েটেড হয়ে গেছি, তার মানে আমার নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে, অবশ্যই আছে। যারা নার্স হয়ে গেছে তার একটা নির্দিষ্ট ড্রেস আপ আছে, নির্দিষ্ট ফাংশন আছে। আমার একটা ড্রেস আছে, আমার একটা ফাংশন আছে। সেই জন্য যখন এই সেলটা স্ট্রাকচার তৈরি করবে তার লোকেশনের বেসিসে, এই কথাটা বলতে চাচ্ছি, তার জায়গার ভিত্তিতে সেই স্ট্রাকচার পাবে আর ফাংশনস পাবে। আমি কখনোই নার্সের ড্রেস পরে আমি রেলওয়েতে গিয়ে কাজ করব না, তার জায়গা আছে হসপিটাল বা নার্সিং হোম। তার মানে তার জায়গার ভিত্তিতে তার কি তৈরি হচ্ছে, স্ট্রাকচার মানে ড্রেস আপ এবং তার ফাংশনস তৈরি হচ্ছে। সেরকম প্ল্যান্টের ক্ষেত্রেও, আমাদের ক্ষেত্রেও তাই। হার্টে যদি আসতে হয় তাহলে তাকে কোন স্ট্রাকচার পেতে হবে, এই সেলের, এই সেল হার্ট তৈরি করবে তাহলে কোন স্ট্রাকচার পেতে হবে, হার্টের স্ট্রাকচার। এবং কোন ফাংশন পেতে হবে, হার্টের ফাংশন কি, সংকোচন আর প্রসারণ। ওইরকমই সেম টাইপ অফ প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে। প্ল্যান্টের এই সেলটা যদি পাতাতে যায়, এই সেলটা যদি পাতাতে যায় তাহলে কি তৈরি করবে, পাতার স্ট্রাকচার পাবে আর পাতার ফাংশনস পাবে। তার ডেভেলপমেন্ট হতে হতে যদি এই সেলটা পাতাতে যায়, লিফে যায়, লিফে গেলে কার স্ট্রাকচার পাবে, লিফের স্ট্রাকচার এবং ফাংশন পাবে। তাহলে এই স্টেমে গেলে স্টেমের স্ট্রাকচার ফাংশনস পাবে। তাহলে সেলের শেপ, সাইজ, স্ট্রাকচার, ফাংশন কার উপর ভিত্তি করে হয়, লোকেশন, লোকেশনের বেসিস হবে। ক্লিয়ার? তাহলে সেল এটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড সেল, এটাকে আমরা কোন সেল বলবো? এই কথাটা তুমি কোথায় পাবে, এই কথাটা তুমি আনডিফারেন্সিয়েটেড, ডিফারেন্সিয়েটেড কথাটা খুব বেশি পরিমাণে পাবে প্ল্যান গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, লাস্ট চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজির। কিন্তু আমার এখানেও কাজে লাগবে, কারণ এনসিইআরটি লাইনে ইউজ করা আছে সেই সমস্ত কথা। তাহলে এনসিইআরটি পড়তে গিয়ে কোনো যদি ডিফিকাল্টি না হয় সেই জন্য আমি কথাগুলো বলে দিচ্ছি। এই সেলটার নাম হচ্ছে আনডিফারেন্সিয়েটেড সেল। কি নাম? আনডিফারেন্সিয়েটেড সেল। যখন কোনো আমি বায়োলজিক্যাল টার্ম ইউজ করব তখন তোমরাও কিন্তু উচ্চারণ করবে, কারণ নাহলে উচ্চারণ না করলে সেটা ভুলে যাবে। আনডিফারেন্সিয়েটেড সেল যখন স্টেম তৈরি করেছে তখন এগুলোতে কি হয়ে গেছে, ডিফারেন্সিয়েটেড হয়ে গেছে, ডিফারেন্সিয়েটেড হয়ে গেছে, ডিফারেন্সিয়েটেড কন্ডিশনে চলে গেছে। তাহলে এই কথাটা ক্লিয়ার? আমি এখানে একটা লাইন মার্ক করব, অন দ্য বেসিস অফ লোকেশন টিস্যু হ্যাভ স্পেসিফিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। বোঝা যাচ্ছে? লোকেশনের ভিত্তিতে টিস্যু নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে এবং নির্দিষ্ট ফাংশনস আছে। লিখো, অন দ্য বেসিস অফ লোকেশন। কনক্লুশন এখান থেকে টানছি, লোকেশনের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ লোকেশন, অন দ্য বেসিস অফ লোকেশন, লোকেশনের ভিত্তিতে টিস্যু হ্যাভ বা সেলস হ্যাভ, টিস্যু হ্যাভ লোকেশনস, টিস্যু have specific tissues have specific structure and functions. স্পেসি, এই কথাটা একদম খুব দৃঢ়ভাবে মনে রাখবে, কারণ যে কোষটা এপিথেলিয়াল বাইরের দিকে আছে স্টেমের, তার স্ট্রাকচার ভিতরের সাথে ম্যাচ করবে কি করবে না, করবে না, কারণ লোকেশন চেঞ্জ আছে। আমি স্ট্রাকচার, আমি স্টেম আঁকলাম, কেটে নিলাম এরকম করে গোলা গোলা করে রিং দেখতে পাচ্ছি, তাহলে এখানকার স্ট্রাকচার আর এখানকার স্ট্রাকচার সেম আছে না? সেম নাই। এটাই আমি বোঝাতে চাচ্ছি। তাহলে তোর প্রত্যেকটা জায়গাতে স্ট্রাকচার সেম নেই। কোথাকার স্ট্রাকচার সেম আছে? এই কোষের স্ট্রাকচার আমি যদি বলি স্যার এটা আর এটা কোনটা সেম আছে, এই বাইরের দুটো সেম আছে কিন্তু এটার সাথে সেম নাই, তাহলে আমরা এটা জানবো, এটাই শিখবো অ্যানাটমিতে। তাহলে অন দ্য বেসিস অফ লোকেশনস টিস্যু হ্যাভ স্পেসিফিক স্ট্রাকচার এন্ড ফাংশনস, স্পেসিফিক স্ট্রাকচার এন্ড ফাংশনস, স্ট্রাকচার এন্ড ফাংশন আছে, স্ট্রাকচার এন্ড ফাংশন আছে। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে নেক্সট আমরা টিস্যুর ভাগগুলো পড়ে নিই, টিস্যুর নামগুলো পড়ে নিই। আমরা টিস্যুর কি পড়েছি, সংজ্ঞা পড়লাম আর তার একটু বিশেষত্ব বললাম। এবার আমরা টিস্যু, প্ল্যান্ট টিস্যু কি কি আছে, প্ল্যান্টে কেটে কুটে আমরা কি আছে টিস্যু দেখতে পাবো। তাহলে বলা হচ্ছে যে প্ল্যান্টের টিস্যু বেসিস, বলছি কোন বেসিসে ভাগ করছি, বেসিস ডিভিশন। বেসিস হচ্ছে পড়ে লিখছি, বেসিসটা পড়ে লিখছি আমি এখানে, ইয়েটা দিয়ে দিই। টিস্যুকে ভাগ করছি, এর উপরে আমি বেসিস লিখবো। টিস্যুর নামগুলো পড়ে নিবে, এক্ষুনি পড়ে নিবে, এক্ষুনি মনে রাখবে। বেসিস হচ্ছে কি, ডিভিশন, ডিভিশনের ভিত্তিতে। দেখো তাহলে টিস্যুকে ভাগ করব আমরা ডিভিশনের ভিত্তিতে বলছি, তার মানে ডিভিশন করতে পারবে আর পারবে না, ডিভিশন করতে পারার ক্ষমতা আছে আর ডিভিশন করতে পারার ক্ষমতা নেই।
যারা ডিভিশন করতে পারবে তাদেরকে বলবো আমরা মেরিস্টেমেটিক টিস্যু। কি বলবো? মেরিস্টেমেটিক টিস্যু। মাইটোসিস সেল ডিভিশন পড়তে গিয়ে পড়েছো, ইম্পর্টেন্সে লেখা ছিল যে সুট এপিক্যাল মেরিস্টেম আর রুট এপিক্যাল মেরিস্টেম কি করে? মাইটোসিস পদ্ধতিতে সেল ডিভিশন করে। তাহলে আমরা প্রথমে পড়বো কি? মেরিস্টেমেটিক টিস্যু মানে বিভাজন করতে পারবে, এবিলিটি টু ডিভাইড। টিস্যুর নাম হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। দেখো মেরিস্টেমেটিক টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু আমার ডিভিশন ক্ষমতা আছে কি নাই? আছে, অবশ্যই আছে মেরিস্টেমেটিক টিস্যু। এবার আমি কি বলেছি? লোকেশনের বেসিসে নামগুলো আলাদা হবে, ফাংশনস আলাদা হবে। ঠিক আছে, লোকেশনের বেসিসে নাম আর ফাংশনস আলাদা হবে। তাহলে লোকেশনের ভিত্তিতে দিচ্ছি। তাহলে প্ল্যান্ট সারা জীবন বাড়ে, প্ল্যান্ট সারা জীবন বাড়ে। তাহলে প্ল্যান্টের কোন কোন অংশ বাড়তে দেখছো? ইমাজিনেশন করো। প্ল্যান্ট সারা জীবন বাড়ছে, তাহলে বলো তো প্ল্যান্টের কোন অংশ বাড়ছে? প্ল্যান্ট আমি এঁকেছি, তাহলে উচ্চতায় বাড়ছে আর প্রস্থে বাড়ছে। আর কি কোথাও বাড়ার জায়গা আছে? উচ্চতায় বাড়ছে মানে মাটির উপরের অংশ। আমরা কিন্তু অলওয়েজ এই ইমাজিনেশন মাথায় রাখবো, মাটির ওপরে প্ল্যান্টের একরকম চেহারা হয় আর মাটির নিচে প্ল্যান্টের একরকম চেহারা হয়। কারণ মাটির ওপরে প্ল্যান্টকে সূর্যের আলোকের ফেস করতে হয় আর মাটির নিচে সূর্যালোককে না, অন্ধকারকে ফেস করতে হয়। মাটির মধ্যে থাকা জল এবং তার মিনারেলস কে ফেস করতে হয়। তার মানে স্ট্রাকচারেও আলাদা আছে। তার মানে আমি কোথায় কোথায় বাড়াতে পারি? প্ল্যান্ট গ্রোথ কোথায় কোথায় করতে পারি? একটা উপরের শীর্ষতে, একটা রুটের শীর্ষতে, একটা লেটারাল দিকে। সেই বেসিসে ভাগ করেছে। উপরের দিকে যেটা আছে সেটাকে টু এপিক্যাল মেরিস্টেম বলেছে, কারণ মাটির উপরের অংশটাকে আমরা কি বলি? শুট, আর মাটির নিচের অংশকে কি বলি আমরা? রুট। তাহলে মেরিস্টেমেটিক টিস্যুকে ভাগ করছি আমরা এপিক্যাল মেরিস্টেম এন্ড লেটারাল মেরিস্টেম, দুটো ভাগে ভাগ করলাম। ব্যাপারটা বুঝো। এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেম এন্ড লেটারাল মেরিস্টেম, লেটারাল মেরিস্টেম। তাহলে এপিক্যাল মেরিস্টেম আছে আমাদের কাছে দুটো, এটা শুট এপিক্যাল মেরিস্টেম আর একটা লেটারাল মেরিস্টেম। লেটারাল মেরিস্টেম ক্যাম্বিয়াম, লেটারাল মেরিস্টেম। তাহলে এখানে ক্যাম্বিয়াম একটা এক্সাম্পল লিখে নিব আমরা। তোমরা ক্যাম্বিয়ামের নাম পাবে, এনসিইআরটিতেই আছে, নতুন সিলেবাসেই আছে। ক্যাম্বিয়াম কিন্তু বলবে এই জিনিসটা কি। আচ্ছা, এপিক্যাল মেরিস্টেম আমরা পড়বো রুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম, আর একটা শুট এপিক্যাল মেরিস্টেম। ভালো কথা, কারণ লোকেশন বেসিসে আমি ভাগ করে নিয়েছি, খুবই ভালো কথা। নেক্সট পড়বো আমরা, এরা বিভাজন করতে পারবে আর বিভাজন করতে পারবে না। তারা পারবে না তাদেরকে বলবো আমরা পার্মানেন্ট টিস্যু, স্থায়ী কলা। এটাকে বাংলাতে যদি বলি তাহলে এটা ভাজক কলা নাম আছে বাংলাতে, আর ইংরেজিতে সাইন্টিফিক্যালি কি নাম আছে? মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে, তাহলে এবার বিভাজন করতে না পারা টিস্যু তাহলে কি বলবো আমি? পার্মানেন্ট টিস্যু। কি নাম দিব? পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যু। বিভাজন করতে পারবে কি পারবে না? পারবে না, কারণ আমরা ডিভিশনের ভিত্তিতে ভাগ করছি। তাহলে এখানে এর এই টিস্যু ডিভিশন ক্ষমতা নেই, ডিভিশন ক্ষমতা নেই এর। এবার আমি পার্মানেন্ট টিস্যুকে আরো ভাগে ভাগ করব। কি ভাগে? যে এটাকে আরো আমি দুটো ডিভিশনে দেখছি। এই ডিভিশনটার নাম হচ্ছে সিম্পল পার্মানেন্ট, সিম্পল। এবার কেন সিম্পল নাম দিলাম স্যার? কেন সিম্পল? কারণ এখানকার টিস্যু বলছি, টিস্যু মানে কার সমষ্টি? সেলের সমষ্টি। তাহলে সিম্পল পার্মানেন্টে যতগুলো সেল আছে সবগুলো সেল একই রকম, সিমিলার টাইপ অফ সেল, সিমিলার কাইন্ড অফ সেলের সমষ্টি আছে। এখানে সিমিলার কাইন্ড অফ সেল আছে। কথাটা কি বোঝা যায়নি? এখন আমি করতে দিব, কাজ করতে দিব, উত্তর দিবে। সিমিলার কাইন্ড অফ সেল আছে, সিমিলার কাইন্ড অফ সেল আছে, সেই জন্য আমার সিম্পল নাম নিয়েছে। আর একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কি? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তাহলে দুটো নাম হলো, এটা সিম্পল পার্মানেন্ট টিস্যু আর একটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যুর নাম হচ্ছে সিমিলার কাইন্ড অফ সেল আছে, তাহলে এখানে ডিফারেন্ট কাইন্ড অফ সেল আছে। যদি এটা সিমিলার হয় তাহলে এটা কি হবে? ডিফারেন্ট টাইপ অফ সেল আছে, টাইপ অফ সেলের সমষ্টি। আগে কথাটা বোঝা গেছে কিনা বলো, ইয়েস অর নো? যদি একই রকম কোর্স হয় তাহলে তোমাকে আমি উত্তর জানতে চাইছি, তাহলে আমাকে বলো এটা সিম্পল পার্মানেন্ট টিস্যু না কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু? সিম্পল পার্মানেন্ট টিস্যু, কারণ সবগুলো সেল একই রকম আছে। এবং এরকম যদি হয়, এটা কোন ধরনের টিস্যু? কেন? কারণ ডিফারেন্ট কাইন্ড অফ সেলের সমষ্টি আছে। ছবি দেখো, চিত্র দেখো,
এটাকে আমি ডিফারেন্ট কাইন্ড অফ সেলের সমষ্টি করেছি, এখানে একই রকম সেলের সমষ্টি, সেই জন্য সিম্পল নাম দিয়েছে। তাহলে সিম্পল টিস্যুর গুলো কি কি উদাহরণ আছে স্যার? হ্যাঁ অবশ্যই আছে। এর কি কি উদাহরণ আছে? এর উদাহরণ হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেনকাইমা। নামেও ছিল, সেলের নামেও ছিল, সেলের নামে ছিল না। এখানে আমি বলবো প্যারেনকাইমা টিস্যু, ওখানে বলেছিলাম প্যারেনকাইমা সেল। তাহলে প্যারেনকাইমা সেলের সমষ্টিকে বলবো প্যারেনকাইমা টিস্যু, ক্লিয়ার? কোলেনকাইমা সেলের সমষ্টিকে বলবো কোলেনকাইমা টিস্যু। তাহলে এখানে নাম হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেনকাইমা। লিখো প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেনকাইমা। এইভাবে আমরা ভাগ করতে পারি, এটাকে এইভাবে না করে, কারণ আমার কাছে ওইটার জন্য জায়গা লাগবে, তাহলে এটাকে এইভাবে টেনে দিব। বা যারা এরকম করে নিয়েছো, দাগ দিয়ে দিয়েছো, তাদের জন্য ঠিক আছে, করতে পারো। প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেনকাইমা, স্ক্লেনকাইমা। এনি ডাউট? এগুলো টিস্যুর নাম। তাহলে প্যারেনকাইমা টিস্যু কোন জাতীয় টিস্যু সমষ্টি দিই? প্যারেনকাইমা সেলের সমষ্টি, কোলেনকাইমা কোলেনকাইমা সেলের সমষ্টি, আর স্ক্লেনকাইমা স্ক্লেনকাইমা সেলের সমষ্টি, তাই না? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, পুরোপুরি নাম কি স্যার? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এভাবে তো আসছে, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, আমি সংক্ষেপে লিখেছি। তাহলে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুকে যদি ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো দুটো ভাগে ভাগ করা হয়েছে। একে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করছি। যদি ওখানে যদি না আটে, তাহলে তোমরা আলাদা করে একে নিতে পারো। একে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি দুটো ভাগ? একটা আছে জাইলেম, কি নাম? জাইলেম। তাহলে জাইলেম কি? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। ফ্লেম, তার মানে জাইলেম ফ্লেম হচ্ছে টিস্যু। এতদিন ধরে নাম শুনেছো, আগে ক্লিয়ার করো, এটা হচ্ছে টিস্যু, কলা। জাইলেম ফ্লেম কি? টিস্যু। প্ল্যান্ট কিংডম যখন পড়বে, জাইলেম ফ্লেম প্রথম এসছে এইডোফাইটসের মধ্যে। এইডোফাইটসের মধ্যে প্রথম এসছে জাইলেম ফ্লেম। জাইলেম ফ্লেম ছিল না, পাতা পর্যন্ত ছিল না, অ্যালগির মধ্যে পাতা নেই, পাতার ওটাকে থ্যালয়েড বডি বলা হয়। যদি সুযোগ পাই প্ল্যান্ট কিংডম পড়িয়ে দেবো, খুব ইজি করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে চলে আসছি। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর কি নাম বললাম? জাইলেম আর ফ্লেম। প্রথমে ক্লিয়ার করো, জাইলেম কিন্তু টিস্যু, তাই না? তাহলে সেল থাকবে, সেল কি একই রকম সেল থাকবে, আলাদা আলাদা সেল থাকবে? কেন আলাদা? কারণ কমপ্লেক্স। কেন কমপ্লেক্স, তাই না আলাদা থাকবে। কি কি সেল আছে স্যার এর? সেলগুলো লিখে নাও, এর সেলের নামগুলো লিখে নাও। সেল নাম হচ্ছে ট্রাকিডস, ট্রাকিডস, ট্রাকিডস। তারপরে ভেসেলস, ভেসেলস। তারপরে জাইলেম প্যারেনকাইমা, জাইলেমকে এক্স ডট লিখে দিলাম সংক্ষেপে, প্যারেন কাইমা। তারপরে জাইলেম ফাইবার। এনি ডাউট? আমি বলেছি যে বিভিন্ন রকম কোষের সমষ্টি, তাহলে এগুলো কি কোষ না টিস্যু? এই ট্রাকিডসটা কোষ না টিস্যু? হ্যাঁ সেল। তাহলে সেলের লিস্টের নাম হবে, অবশ্যই দেখে নাও, ট্রাকিড সেলের লিস্টের নাম আছে, বেসেল সেলের লিস্টের নাম আছে, প্যারেনকাইমা সেলের লিস্টের নাম আছে। তাহলে এই জন্য আমি ওখানে লিখেছি যে আমি কারো যোগফল যদি 10 হয়, তাহলে তার ডিজিট গুলো আমাকে জানতে হবে, তাহলে আমি 10 বুঝতে পারবো না। সেরকমই আমি যদি সেলের নামগুলো যদি না জানি, তাহলে আমি জাইলেমটা বুঝতে পারবো না। তাহলে এগুলো কি সেলের নাম, এটা সমষ্টি, সেই জন্য আমি বলছি টিস্যু। এটা বিভিন্ন রকম সেলের সমষ্টি, ওই জন্য নাম দিয়েছি কমপ্লেক্স। বুঝলে না? বুঝলে তো? তাহলে কমপ্লেক্স টিস্যু, জাইলেম হচ্ছে কমপ্লেক্স টিস্যু। ফ্লেম চলে আসো, ফ্লেম। এগুলোর মধ্যে এগুলো হচ্ছে টিস্যুর মধ্যে পড়ছি যেহেতু, সেহেতু ফ্লেমে চলে আসছি। ফ্লেম, ফ্লেম, ফ্লেম তাহলে টিস্যু। এরও ভাগ আছে, 4 রকমের ভাগ আছে। এর 4 রকম কি কি ভাগ আছে দেখে নাও। সিপ টিউব, তাহলে সিপ টিউব কি সেল না টিস্যু? সেল। তাহলে সেলের লিস্টে নাম আছে এর, অবশ্যই আছে। কম্পানিয়ান সেল, কম্পানিয়ান সেল। তারপর ফ্লেম, প্যারেনকাইমা। তারপর ফ্লেম, ফাইবার।
এখানে দেখো ট্রাকিডস যে আছে এটা লিভ মানে হচ্ছে জীবিত কোষ হয়, এগুলো মৃত কোষ হয়। ডেড সেল হয়, ডেড সেল হয়, ডেড সেল হয়। আর এই ফ্লোয়েমের মধ্যে এটা লাইফ সেল হয়, লাইফ সেল হয়, লাইফ সেল হয়, এবং এটা ডেড সেল হয়। তাহলে আমাকে একটা উত্তর দাও এখান থেকে, ফ্লেমস ফ্লেম সেলস আর মেজরলি ডেড, স্টেটমেন্ট ঠিক না ভুল? মেজরিটি অফ ফ্লেম সেল আর ডেড, ভুল। মেজরিটি অফ ফ্লেম সেলস আর লিভিং। দেখো লাইফ সেল আছে, জীবিত কোষ। মেজরিটি জাইলেম সেলস আর ডেড, এটা ঠিক, তাই না? তো যাও, এটা কিন্তু পুরনো সিলেবাসের থেকে ছিল, পুরনো সিলেবাসে এটা ছিল। এরপরে টিস্যু সমষ্টিতে কি হয়? টিস্যু সমষ্টি, এগ্রিগেশন অফ টিস্যু কি বলা হয়? টিস্যু সিস্টেম। এখান থেকে তোমাদের সিলেবাসে এন্ট্রি করিয়েছে, টিস্যু সিস্টেম থেকে তোমাদের পড়াটা শুরু হচ্ছে, টিস্যু সিস্টেম থেকে পড়াটা শুরু হচ্ছে। আবার বলি, তাহলে টিস্যুটাকে একটু রিভিশন করি। টিস্যু কি? টিস্যু হচ্ছে এক ধরনের কমপ্লেক্স এগ্রিগেশন অফ সেল, যাদের কমন অরিজিন আছে এবং কমন ফাংশন আছে। প্ল্যান্টকে কেটে কুটে দেখছি এক ধরনের কোষ বিভাজন করতে পারছে উপরের দিকে, নিচের দিকে আর সাইডের দিকে। আরেক ধরনের কোষ আছে যে বিভাজন করতে পারছে না। তাই যেগুলো বিভাজন করতে পারছে সেগুলোকে বলছি মেরিস্টেমেটিক টিস্যু। লোকেশন বেসিসে ভাগ করেছি, রুট এপিক্যাল মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম এন্ড লেটারাল। কেমবিয়াম তার নিচে ভাগ করেছি, লেটারাল মেরিস্টেম একটা ভাগ। পার্মানেন্ট টিস্যুকে ভাগ করেছি দুটো ভাগে, একই প্রকার কোষের সমষ্টি আর ভিন্ন প্রকার কোষের সমষ্টি। একই প্রকার কোষের সমষ্টিকে ভাগ করেছি প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেনকাইমা। আর ভিন্ন প্রকার কোষের সমষ্টিকে ভাগ করেছি কমপ্লেক্সে, জাইলেম এবং ফ্লেম। জাইলেম যেহেতু বিভিন্ন প্রকার কোষের সমষ্টি, কোষের নামগুলো এখানে তুলে ধরেছি, এখানেও কোষের নামগুলো তুলে ধরা আছে। এটা তো আমাদের পুরনো সিলেবাস থেকে নামগুলো জাস্ট এখান থেকে তুলে নিয়ে আসলাম। এবার আমরা পড়বো হচ্ছে টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেমের মধ্যে পড়বো। তাহলে এই ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে তোমাকে দুটো ক্লাসের মধ্যে পড়ানো হবে, সেটা হচ্ছে মনোকোট আর ডাইকোট। কি বললাম? এই ক্লাসে তোমার মনোকোটের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এন্ড ডাইকোটের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ডিফারেন্ট আছে। তাহলে ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে ইন দিস চ্যাপ্টার তোমাকে পড়ানো হবে এই দুটোই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার পড়ানো হবে। ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারের মধ্যে, ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে কি বুঝবে স্যার? কি বুঝবো এই চ্যাপ্টারের মধ্যে? তাহলে আমি অ্যানাটমি বুঝবো কার কার? টু ক্লাসের, একটা হচ্ছে মনোকোট আর একটা হচ্ছে ডাইকোট। কেন? কারণ তাদের অ্যানাটমি আলাদা আছে, নাহলে বুঝতাম না। যদি মনোকোট আর ডাইকোটের অ্যানাটমি সেম থাকতো তাহলে কি তাদের স্ট্রাকচার বুঝতে যেতাম না? তার মানে এখানে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে আপনার কথা থেকে যে এদের স্ট্রাকচার আলাদা আছে। তাহলে ইন দিস চ্যাপ্টার উই হ্যাভ টু স্টাডি, উই হ্যাভ টু স্টাডি, আমাদের স্টাডি করতে হবে কি? অ্যানাটমি অফ ডাইকোট এন্ড মনোকোট। অ্যানাটমি অফ, কেন? কারণ এদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আলাদা আছে। অ্যানাটমি অফ ডাইকোট এন্ড মনোকোট, অ্যানাটমি অফ ডাইকোট, ডাইকোট প্ল্যান্ট এন্ড মনোকোট প্ল্যান্ট। মনোকোট টিস্যু সিস্টেম আমরা ঢুকেছি, মনোকোট প্ল্যান্ট। তাহলে আমি ডাইকোট আর মনোকোট চিনবো কি করে? এমনিতে চিনতে গেলে আমাকে সিড দেখতে হবে, কোটাইলেডন সিডের পার্ট, বীজ দেখতে হবে। তাহলে কি আমি শুধু গাছকে দেখে কি চিনতে পারবো? বীজ ছাড়া হ্যাঁ চিনতে পারবো। কিভাবে? দেখো, আমি দুটো ছবি আঁকবো এখানে। এখানে দেখো, এরকম আমি একটা ছবি আঁকলাম। আমি এখানে খুব সিম্পল সিম্পল ছবি আঁকবো যাতে তুমি বুঝতে পারো। দেখো এখানে এরকম করে আমি একটা ছবি এঁকেছি, ঠিক আছে? তার মানে তুমি কি বুঝতে পারছো? এটা একটা লিফ, এটা স্টেম, এটা রুট। ক্লিয়ার? এটা হচ্ছে স্টেম, এটা লিফ, আর এটা রুট। ফ্লাওয়ার আমি বাদ দিচ্ছি এখন। এবার আরেকটা ছবি এঁকেছি বা আঁকবো, তার সেটা দেখো, এরকম করে এঁকেছি, এরকম করে এঁকেছি। তাহলে এই দুটো প্ল্যান্টের মধ্যে কিছু পার্থক্য আছে? অবশ্যই আছে। কি আছে পার্থক্য? যে লেন্থ উইথে বড় নাই, মোটাতে কিন্তু নেই ছবিটাতে, আর এটাতে মোটাতে আছে, রাইট? কিন্তু এর পাতা এর পাতা একই রকম আছে। আরেকটা পাতা আঁকবো আমি, তুমি দেখো, তোমরা দেখে নাও, এরকম করে আঁকলাম। আমরা শুধু গাছ দেখে চিনতে পারবো যেটা আমি কি ড্র করছি। এরকম আঁকলাম, এরকম পাতা আঁকলাম, বুঝো ব্যাপারটা? তাহলে এখানে তিন রকমের পাতা কি আলাদা আলাদা আছে? অবশ্যই আছে। কি কি আলাদা আছে? তুমি যখন ধান গাছ বা গম গাছ দেখবে, ভুট্টা গাছ, ধান গাছ, গম গাছ, তাদের পাতা দেখবে এইরকম ভাবে আছে।
রাইট? এরকম নিডল লাইক আছে, এইরকম ফোল্ড হয়ে নিয়ে পাতাটা থাকে গাছ থেকে, দেখেছো? দেখেছি কিনা? দেখেছি। তাহলে এইরকম পাতাটা থাকলে এটা মনোকোটের, কার? মনোকোটের। মনোকোট প্ল্যান্ট ইজ মোর অ্যাডভান্স দেন ডাইকোট। তোমার আম গাছ বেশি অ্যাডভান্স মনে হচ্ছে না ধান গাছ বেশি অ্যাডভান্স মনে হচ্ছে? উত্তর দিবে তোমরা আম গাছ। না, ধান গাছ বেশি অ্যাডভান্স, মোর অ্যাডভান্স। কিরকম অ্যাডভান্স, কোন দিক থেকে অ্যাডভান্স, সেটা আমরা দেখবো, এবং এখানে ফটোসিনথেসিস যুক্ত আছে। তাহলে মনোকোট প্ল্যান্ট অনেক পরে ডেভেলপ করে। পৃথিবীতে প্রথমে কোন প্ল্যান্টের জন্ম হয়েছিল? ডাইকোট। মনোকোট প্ল্যান্ট অনেক পরে আসে, C4 প্ল্যান্ট মনোকোট প্ল্যান্টকে বলি। ওখানে C4 সাইকেল চলে ফটোসিনথেসিসের, পরে আমরা ফটোসিনথেসিসে লিঙ্ক করব। তাহলে এর তুমি যখন ভেইন দেখবে না, এরকম প্যারালাল ভেনেশন আছে, মরফোলজিতে পড়বে এইরকম করে ভেন আছে এর মধ্যে, এর পাতার মধ্যে। আর এই পাতার মধ্যে যখন দেখবো, এই পাতার মধ্যে তখন দেখবো রেটিকুলেট ভেনেশন আছে, রেটিকুলেট আছে, এরকম আছে, ভেইন ভেনলেট আছে। তার মানে তুমি পাতা দেখে কি বুঝতে পারবো যে এটা মনোকোট না ডাইকোট? ইয়েস অর নো? বুঝতে পারবো, পাতা দেখেও আমরা বুঝতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি নামকরণটা কোথা থেকে করা হয়েছে? সিড থেকে করা হয়েছে, কিন্তু পাতা দেখেও বুঝতে পারা যাবে। এরকম পাতা যদি হয় তাহলে তার সিড কি হবে? একটা কোডালিডন থাকবে। যেমন ধানের কটা কোডালিডন আছে? বীজপত্র আমরা ছাড়িয়ে দুটো করতে পারবো আলাদা করে? পারবো না। গমকে পারবো? পারবো না। ভুট্টাকে পারবো? পারবো না। হচ্ছে পিকে পারবো? মোটর গাছ পারবো? পারবো। বাইরের ওটা তো কোট, ঠিক আছে, ভিতরটা দেখবে দুটো সেপারেট করা যাবে, পার্টিশন করা যাবে। মোটর ডাইকোট না মনোকোট? ডাইকোট। তুমি মোটর গাছের পাতা দেখো না, মোটর গাছের পাতা এরকম আছে না এরকম আছে? এরকম তো নাই, তার মানে অবশ্যই ডাইকোট। তাহলে তোমাদের আমি পড়তে শিখালাম যে মনোকোট আর ডাইকোটকে কি করে চিনবো, আমি পাতা দেখেও চিনতে পারবো। তাহলে এই প্ল্যান্ট কি মনোকোট হতে পারে? স্টেম ছাড়া, মানে মোটা স্টেম ছাড়া কি মনোকোট হতে পারে? হ্যাঁ, হতে পারে। তাহলে এই প্ল্যান্ট আর এই প্ল্যান্ট কি আছে? ডাইকোট। আর ওই প্ল্যান্ট কি আছে? মনোকোট। কি করে বুঝলাম? স্যার পাতা দেখে শিখালেন, তাই তো? আমি পাতা দেখে শিখালাম যে এরকম হতে পারে, পাতা দেখে আমি শিখালাম। এই প্ল্যান্টটা কি? এটা মনোকোট। কি করে শিখলে? পাতা দেখে শিখিয়েছি, তাই তো? এটা পাতা দেখে শেখানো হয়েছে। এবার বলো, এই প্ল্যান্ট আর এই প্ল্যান্ট যদি ডাইকোট হয় আর ওটা যদি মনোকোট হয়, মনোকোট, এটা হচ্ছে মনোকোট, মনোকোট, তাহলে এর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর এর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেম না আলাদা? অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। কোন কোন থেকে আলাদা সেটা এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হয়ে গেছে। কোন কোন দিক থেকে আলাদা সেটা এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে স্যার এখানে মোটা হচ্ছে না, এখানে মোটা হয়েছে, তার জন্য কি কে দায়ী? তার জন্য কেউ না কেউ করতে অবশ্যই দায়ী। আমাদের তো নিউটন বলে গেছে, বাইরে থেকে কোনো বল দিলে না দিলে স্থির বস্তু স্থির থাকবে, সচল বস্তু সচল সমবেগে চলতে থাকবে। তার মানে এখানে কেউ না কেউ এই মোটাটা করাচ্ছে। তো যখন প্ল্যান্টের শুধুমাত্র উচ্চতায় বাড়বে, মোটাপনে বাড়বে না, তখন সেই ধরনের বৃদ্ধিকে বলা হয় প্রাইমারি গ্রোথ। কি বলা হয়? প্রাইমারি গ্রোথ। যখন উচ্চতায় বাড়বে তখন সেটাকে বলবো প্রাইমারি গ্রোথ, যখন মোটাতেও বাড়বে তখন সেটাকে বলবো সেকেন্ডারি গ্রোথ। তাহলে এই প্ল্যান্টের কোন গ্রোথ আছে? প্রাইমারি। এই প্ল্যান্টের কোন গ্রোথ আছে? দুটোই আছে। এই উচ্চতায় বাড়ছে না, উচ্চতায় বাড়ছে প্লাস মোটাতেও বাড়ছে, তাহলে এর সেকেন্ডারি গ্রোথও আছে প্লাস প্রাইমারি গ্রোথ। তাহলে বলো এখানে সেকেন্ডারি গ্রোথ কে করিয়েছে? কোন মেরিস্টেম? মেরিস্টেমকে ভাগো এবার, লেটারাল মেরিস্টেম আর লেটারাল মেরিস্টেমের মধ্যে কি রেখেছিলাম? ক্যাম্বিয়াম। তার মানে এর প্ল্যান্টের মধ্যে ক্যাম্বিয়াম আছে কি নাই? অবশ্যই আছে। দেখো লিঙ্ক করে ব্যাপারটা, অ্যানাটমি মরফোলজি খুব সহজ যদি তুমি বোঝো, নালে খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি তোমাদের শিখিয়ে এসেছি যে পার্শ্ব গ্রোথ কে করতে পারে? লেটারাল মেরিস্টেম। তার মানে এর কাছে লেটারাল মেরিস্টেম আছে কি নাই? আছে। তার মানে ক্যাম্বিয়াম আছে কি নাই? আছে। এখানে ক্যাম্বিয়াম আছে কি নাই? নেই। এখানে ক্যাম্বিয়াম আছে কি নাই? নেই। তার আমরা ভিতরে কেটে কেটে দেখবো যে কার মধ্যে ক্যাম্বিয়াম পাবো আর কার মধ্যে ক্যাম্বিয়াম পাবো না। তাহলে আমি তোমাদের এরকমই লজিক্যালি বলতে পারছি যে এর মধ্যে ক্যাম্বিয়াম নাই। কেন নাই? কারণ এর মোটাতে বাড়েনি, এর মোটাতে বেড়েছে, আর ওর মধ্যেও ক্যাম্বিয়াম নাই। বুঝা গেছে? তাহলে মোটাতে কে বাড়ায়? ক্যাম্বিয়াম বাড়ায়। প্রাইমারি গ্রোথ কাকে বলে? প্রাইমারি গ্রোথ কাকে বলে? উচ্চতায় বাড়া, ইনক্রিজ ইন হাইট। তাহলে লিখে নাও, ভুলে যাবো, আমাদের ব্রেন কোনো চ্যাপ্টার গেলে আগের চ্যাপ্টার ভুলে যায়, তাই লিখে নিতে হবে প্রাইমারি গ্রোথ। প্রাইমারি গ্রোথ। তাহলে আমরা ডাইকোট মনোকোট পাতা দেখে শিখলাম, যে পাতা দেখে আমরা কি করে ডিফাইন করব কোনটা ডাইকোট আর কোনটা মনোকোট, শিখেছি তো। এবার আমরা অ্যাকচুয়ালি শিখার জায়গা কোথায়? সিড দেখে। কিন্তু আমরা কোথা থেকে শিখছি? পাতা দেখেও শিখতে পারছি, রাইট? পাতা দেখেও আমরা শিখতে পারছি। তাহলে প্রাইমারি গ্রোথ, প্রাইমারি গ্রোথ কাকে বলে তোমরা শিখে গেছো? কি শিখেছো? যে প্রাইমারি গ্রোথ স্যার ইনক্রিজ ইন হাইট কে বলা হয়, ইনক্রিজ ইন হাইট, উচ্চতাকে বলা হচ্ছে, উচ্চতায় বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি? প্রাইমারি গ্রোথ। ইনক্রিজ ইন হাইট, ইনক্রিজ ইন হাইট। তাহলে বলো তো এরা হাইটে বাড়ার জন্য কোন টিস্যু রেসপন্সিবল আছে? কোন টিস্যু রেসপন্সিবল আছে বলো?
কোন শুট এপিক্যাল মেরিস্টেম আর রুট এপিক্যাল। আগের এটা পড়াটা মনে রাখতে হবে। শুট উপরের অংশটা কি নাম দিয়েছিলাম, মাটির উপরের অংশটা শীর্ষটাকে শুট এপিক্যাল মেরিস্টেম। শুট এপিক্যাল, এপিক্যাল মানে হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, তাহলে বিটপের বর্ধিষ্ণু অঞ্চল আর রুটের বর্ধিষ্ণু অঞ্চল, মানে শুট এপিক্যাল মেরিস্টেম আর রুট এপিক্যাল মেরিস্টেম ইনক্রিজ করতে পারছে। আর সেকেন্ডারি গ্রোথ কাকে বলে, সেকেন্ডারি, সেকেন্ডারি গ্রোথ লিখো, সেকেন্ডারি গ্রোথ, সেকেন্ডারি গ্রোথ কাকে বলে, ইনক্রিজ ইন রিড, উইথ রিদে বেড়ে যাওয়া, ইনক্রিজ ইন রিড, ইনক্রিজ, এটাকে এপিক্যাল মেরিস্টেম করে, শুট আর রুট এপিক্যাল মেরিস্টেম করে, শুট, শুট অ্যান্ড রুট এপিক্যাল মেরিস্টেম করতে পারে, রুট এপিক্যাল মেরিস্টেম করতে পারে, মেরিস্টেম। আচ্ছা, ইনক্রিজ ইন, ইনক্রিজ ইন রিড, উইথে পারা, রিদে পারা কে কি বলা হয়, সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথ কার আছে, কে করতে পারে, রেসপন্সিবল ফ্যাক্টর কে বলো, লেটারাল মেরিস্টেম, রেসপন্সিবল ফ্যাক্টর লেটারাল মেরিস্টেম, বলো লেটারাল মেরিস্টেম, তার মানে ক্যাম্বিয়াম করতে পারে, ক্যাম্বিয়াম করতে পারে, ভাস্কুলার ক্যাম্বিয়াম করে অ্যাকচুয়ালি। আমরা দেখবো এটা পড়তে পড়তে, আমরা দেখবো কোথায় কি আছে। নেক্সট, তাহলে এবার আমরা চলে আসবো টিস্যু সিস্টেমে। আমি তোমাদের পড়তে শিখালাম যে এই চ্যাপ্টারে তোমার ডাইকোট আর মনোকোটের মধ্যে পড়ানো হবে। ডাইকোট আর মনোকোটের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আলাদা, কিরকম আলাদা, গ্রোথের দিক থেকেও আলাদা দেখলাম, রুটে গিয়ে আলাদা দেখবো, স্টেমে আলাদা দেখবো এবং পাতাতে আলাদা দেখবো। তাহলে তোমার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কার কার পড়তে হবে, রুট, স্টেম আর লিফ, এই তিনটার ভিতরে কেটে দেখবো। নেক্সট কথা হচ্ছে যে তুমি যখন রুট কাটছো, ব্যাপারটা দেখো, এটা পাতা যখন কাটছো আগে পুরো আগে ব্যাপারটা বুঝে নাও, তারপর আমরা লিখে নিবো, পরে লিখবো, আগে বুঝে নাও ব্যাপারটা যে আমি কি বোঝাতে চাইছি। তাহলে দেখো, আমি একটা গাছের স্টেমকে কাট করবো, দেখে নাও। তাহলে এরকম একটা গাছ আছে, তার মানে ডাইকোট না মনোকোট, মোস্ট প্রবাবলি ডাইকোট কি হয়, স্টেম হয়, সেকেন্ডারি গ্রোথ হয় করে, ঠিক আছে। তাহলে এটা ডাইকোট, এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে রুট, এটা মাটির নিচে মাটির উপরে এঁকেছি। তাহলে আমাকে যদি অ্যানাটমি দেখতে হয় কার, যদি স্টেমের অ্যানাটমি দেখতে হয়, তাহলে স্টেমের অ্যানাটমি দেখতে গেলে আমাকে এই কাটটা করতে হবে, এইরকম কাটতে হবে। এই কাটতে কি বলা হয়, এরকম কাটতে হবে, না এইভাবে কাটবো, এভাবে না, এভাবে কাটতে হবে। আর এই কাটটাকে কি বলা হয়, এটাকে ট্রান্সভার্স, আর এটাকে ভার্টিক্যাল বা লঙ্গিটিউডিনাল। এই ট্রান্সভার্স সেকশন করতে হবে, ট্রান্সভার্স সেকশন করে আমি একটা গাছকে এইভাবে কেটে এইভাবে দেখাবো ঘুরিয়ে নিয়ে, ঠিক আছে, এবং সেটা মাইক্রোস্কোপের মধ্যে। তাহলে ট্রান্সভার্স সেকশন করে যদি তোমাকে দেখাই, তাহলে তুমি কি দেখতে পাবে, মাটির উপরে এবং মাটির নিচে। আগে দেখো ছবিটা, আগে দেখো মাটির উপরে, এটা মাটি ধরে নিলাম। আমি যখন ট্রান্সভার্স সেকশন করে মাইক্রোস্কোপে দেখছি, ট্রান্সভার্স সেকশন করেছি, কি করেছি, ট্রান্সভার্স সেকশন করেছি, ব্যাপারটা বোঝো। এরকম আছে, এরকম আছে, কোন কোন কাট করেছি, ট্রান্সভার্সলি কাট করেছি, ট্রান্সভার্সলি কাট করেছি, ঠিক আছে। এভাবে আমি গোলটা দেখছি। তাহলে গোলের বাইরের দিকে এরকম দেখো, গোলের বাইরের দিকে যা ছবি দেখবে সেটাই তোমার অ্যান্সার হবে। এই চ্যাপ্টারটা এমন করে আমি পড়াবো যে যা তুমি ছবিতে দেখবে সেটাই তোমার এনসিইআরটিতে লেখা থাকবে, তোমার মুখের কথা এনসিইআরটিতে লেখা থাকবে। ছবিটাকে দেখো, মানে এই বাইরে যে পেরিফেরি তৈরি করেছে আমার বডির বাইরে, বাইরেটাকে কি বলবো, আমি স্কিন বলবো, বলবো না। আমার বডিটাকে যদি কাটো তবুও বাইরের লেয়ারটা কি থাকবে, স্কিনই থাকবে, থাকবে কি থাকবে না, অবশ্যই থাকবে। তাহলে বাইরের লেয়ারটা কি, স্কিন, মানে এপিথেলিয়াল লেয়ার। এটা কি আমরা কি বলবো, এপিথেলিয়াল লেয়ার। স্টেমকে যখন আমি কেটেছি তখন বাইরে কি দেখতে পাওয়া গেছে, এপিথেলিয়াল লেয়ার দেখতে পাওয়া গেছে। আচ্ছা, এপিথেলিয়াল লেয়ার গুলো কি একে অপরের সাথে কম্প্যাক্টলি প্যাকড আছে না লুজলি প্যাকড আছে, কম্প্যাক্টলি আছে, স্পেস আছে নাই, ইন্টারসেল স্পেস আছে নাই, কত লেয়ার আছে, সিঙ্গেল লেয়ার আছে না একের অধিক আছে, ঠিক আছে। এই তো বৈশিষ্ট্য আসবে, দেখবে তুমি এনসিইআরটি পড়বে, তোমার এনসিইআরটি একদম লাইন টু লাইন মিলবে, যা দেখতে পাচ্ছ কি সিঙ্গেল লেয়ার আছে, বাইরে আছে, বাইরের লেয়ার নরম হয়। তুমি গাছের ছাল ছুটিয়ে দেখবে, দেখবে একটা সবুজ একটা লেয়ার আছে। পেয়ারা গাছে দেখতে পাবে, পেয়ারা গাছ ছালটা ছোড়াতে ইজি লাগবে, তুমি আম গাছে ছোড়াতে গেলে অনেক শক্ত লাগবে, অনেক কিছু লাগবে। পেয়ারা গাছের ছালটা ছাড়িয়ে দেখবে, কি দেখবে, জাস্ট নরম একটা লেয়ার আছে, এটার নাম কি, এপিথেলিয়াল লেয়ার, এপিডার্মিস। এই লেয়ারটার নাম কি, এপিডার্মিস। তাহলে এটা মাটির উপরে এঁকেছি, মাটির উপরে এপিডার্মিস লেয়ারে তুমি যখন লেবু গাছে দেখছো, এরকম করে কি দেখতে পাচ্ছ, কিছু কিছু সেল এরকম করে কাঁটা কাঁটা তৈরি হয়েছে, বুঝতে পারলে, এরকম কাঁটার মতো আছে, কাঁটার মতো আছে, এটাকে বলে ট্রাইকম বা শুট হেয়ার নাম দিয়েছে। কি নাম দিয়েছে, শুট হেয়ার। আমি একটু বেশি বড়ই এঁকে দিলাম, বোঝার সুবিধার্থে আঁকলাম। তাহলে দেখো, আমি তোমাদের জিজ্ঞেস করবো এখনই যে মাটির ওপরে বাইরের লেয়ারটার নাম কি, কি বলবে, এপিডার্মিস, এপিডার্মিস মানে স্কিন। আর স্কিনের মধ্যে কি আছে, এগুলো
শুট হেয়ার আছে। আরে ভাই এটা তো আগে ক্লিয়ার করলো যে মাটির উপরে অঞ্চলকে কি বলা হয়, শুট বলা হয়, আর মাটির নিচের অঞ্চল কি বলা হয়, রুট বলা হয়। তাই শুটের কি আছে, শুট হেয়ার আছে, কি আছে, শুট হেয়ার আছে। আমার স্কিনের কি আছে, স্কিনে হেয়ার আছে, স্কিনে গ্ল্যান্ডও দেখতে পাচ্ছি, তাহলে শুট হেয়ার আছে। শুট হেয়ার কি, শুট হেয়ার কোথা থেকে তৈরি হয়েছে, বা আমার স্কিনে হেয়ারটা কোথা থেকে তৈরি হয়েছে, স্কিন থেকেই তৈরি হয়েছে। তার মানে তুমি যদি বলতে চাও যে এই শুট হেয়ার গুলো কোথা থেকে তৈরি হয়েছে, কি বলবে উত্তর, এপিডার্মিস থেকেই তৈরি হয়েছে। তাহলে এপিডার্মিসের অ্যাপেন্ডেজেস এগুলো কি বলেছে এনসিইআরটি, যে শুট হেয়ার কি এপিডার্মিসের অ্যাপেন্ডেজেস, এপিডার্মিসের বর্ধিত অংশ। তাহলে এটাকে আমরা বলেছি শুট হেয়ার। কি নাম দিয়েছে, শুট হেয়ার নাম দিয়েছে, ক্লিয়ার। শুট হেয়ার নাম দিয়েছে আরেকটা ট্রাইকমস, কি নাম দিয়েছে, ট্রাইকমস। তাহলে ট্রাইকমস কোথায় দেখতে পাওয়া যায়, মাটির উপরে না মাটির নিচে, অবশ্যই মাটির উপরে, এগুলো শুট হেয়ার। আচ্ছা এই শুট হেয়ারের মধ্যে পার্থক্য বলো আমাকে, এই শুট হেয়ার দেখো আর এই শুট হেয়ার দেখো, কি আছে, ব্রাঞ্চ আছে, আনব্রাঞ্চও আছে, পরীক্ষা লেখা আছে, তুমি এনসারটি পড়বে স্যার শুট হেয়ার ব্রাঞ্চ হতে পারে, কোথায় ব্রাঞ্চ আছে, এখানে, আর এখানে আনব্রাঞ্চ আছে, মানে শুট হেয়ার ব্রাঞ্চ হতে পারে, আনব্রাঞ্চ হতে পারে। এবার দেখো একটা কোষ আছে না একের অধিক কোষ আছে, এর অধিক, তাহলে মাল্টিসেলুলার আছে। একদম ছবিকে কপি করবে, ছবি দেখবে উত্তর হবে, একদম এনসারটি লাইন, ঠিক আছে। নেক্সট আসছি, এটা কি মাটির উপরে গেছি, তাহলে মাটির উপরে স্ট্রাকচার আর মাটির স্ট্রাকচার সেম হবে আলাদা হবে, আলাদা হবে কেন, কারণ লোকেশন বেসিস স্ট্রাকচার বারবার উপরে বলে এসেছি, অন দ্য বেসিস অফ লোকেশন দে গেট দেয়ার স্ট্রাকচার এন্ড ফাংশন। আমি যদি হসপিটালে যাই তাহলে হসপিটালের ড্রেস পাবো আর আমি ফাংশনস পাবো, আমি যদি নার্সিং হোমে যাই নার্সিং হোমের ড্রেস ফাংশন পাবো, আর আমি যদি স্টেশনে কাজ করতে যাই তাহলে স্টেশনের ড্রেস এবং ফাংশনস পাবো, আমি যদি এরোপ্লেনে কাজ করতে যাই তাহলে এরোপ্লেনের ড্রেস এবং ফাংশন পাবো। অবশ্যই স্টেশনের মাস্টার বা স্টেশনের যে পাইলট সে এরোপ্লেন চালাতে পারবে না, কারণ আলাদা তো, তাই তো। তো এরকমই তাহলে মাটির উপরে যে স্ট্রাকচার ফাংশন পেয়েছে, মাটির উপরে স্ট্রাকচার ফাংশন ডিফারেন্ট হতে পারে। দেখো কিরকম আছে, দেখো তাহলে মাটির নিচে আমি আঁকছি, তাহলে এটা হচ্ছে মাটির নিচের লেয়ার, দেখো এইভাবে আঁকলাম, মাটির নিচের লেয়ার এরকম করে আঁকলাম, এরকম করে আঁকলাম। তাহলে মাটির নিচেও কি আছে, স্কিন তো অবশ্যই আছে, তাহলে এপিডার্মিস এর কোনো চেঞ্জ নেই, এপিডার্মিস মাটির নিচেও আছে, মাটির নিচেও আমি এপিডার্মিস দেখতে পাচ্ছি, ভালো কথা, মাটির নিচেও এপিডার্মিস দেখতে পাচ্ছি। আর কি, কিছু কিছু সেল, কিছু কিছু সেল মাটির নিচের কিছু কিছু সেল দেখো এরকম করে পরিবর্তিত হয়েছে, কিছু কিছু সেল এরকম করে পরিবর্তিত হয়ে গেছে, বুঝতে পারলে কি বললাম, কিছু কিছু সেল এরকম করে পরিবর্তিত হয়েছে। তাহলে মাটির নিচে এই সেলটার নাম কি হতে পারে, রুট হেয়ার, মূলের হেয়ার। তা কেন স্যার রুটের হেয়ার, রুট হেয়ার মাটির নিচে আছে, তাহলে রুট হেয়ার এবং শুট হেয়ারের মধ্যে কি পার্থক্য বলো, ছবি দেখা বলো, ছবি দেখে জানতে হবে, সেটাই তোমার অ্যানসারে লেখা থাকবে, আমি প্রথমেই বলেছি। তাহলে শুট হেয়ার কি আছে আর রুট হেয়ার কি আছে, শুট হেয়ার, হ্যাঁ একাধিক কোষ আছে আর এখানে একটা কোষ, সিঙ্গেল সেল, এটা বিশাল বড় পার্থক্য। শুট হেয়ার হচ্ছে ইউনিসেলুলার আর রুট হেয়ার হচ্ছে মাল্টি সেলুলার, এটা শুট হেয়ার, শুট সরি রুট হেয়ার, এটা কি রুট হেয়ার, রুট হেয়ার কি, রুট হেয়ার কি বলো, ইউনিসেলুলার, অবশ্যই ইউনিসেলুলার, আর শুট হেয়ার মাল্টি সেলুলার। এবার মাটির উপরে আমরা কোথাও কোথাও স্টেমের মধ্যে স্টোমাটা দেখতে পাবো, কি দেখতে পাবো, স্টোমাটা, স্টোমাটা দেখতে পাবো, এরকম করে গেট দেখতে পাবো, স্টোমাটা, স্টোমাটা দেখা যাবে। তাহলে স্টোমাটা কোথাকার পরিবর্তিত রূপ, এপিডার্মিসের, উত্তর কি হবে, স্টোমাটা, স্টোমাটা কার পরিবর্তিত রূপ, এই যে আমি এখানে ছবি এঁকেছি দেখো, স্টোমাটা কার পরিবর্তিত রূপ, এপিডার্মিসের। তাহলে এপিডার্মিসের যদি অ্যাপেন্ডেজেস জিজ্ঞেস করে বা পরিবর্তিত রূপ জিজ্ঞেস করে, তাহলে কি হলো আমার কাছে ছবিতে, শুট হেয়ার হলো, স্টোমাটা হলো, আর রুট হেয়ার হলো, এটাও তো এপিডার্মিসের মধ্যেই পড়ে। তাহলে বাইরের ছালটাকে ছাড়ানোর পর পরের লেয়ারটা আমি কি দেখতে পাবো, এপিডার্মিস দেখতে পাবো। এপিডার্মিসের মধ্যে কারা কারা আছে উত্তর দাও, এপিডার্মাল সেল আছে, শুট হেয়ার আছে, রুট হেয়ার আছে, স্টোমাটা আছে, এটা এনসাইডে লেখা আছে, দেখবে এপিডার্মাল টিস্যু সিস্টেমে এই কথাটাই লেখা আছে, এবং তার বৈশিষ্ট্য কি তোমরা নিজেরাই বললে, নিজেরাই দেখে দেখে বলতে পারলে যে এই বৈশিষ্ট্যটা আছে। এবার আমি স্টেমের যদি নিচে যাই, একদম ভিতরের দিকে যাই, স্টেমের স্টেমের ভিতরে যদি দেখতে যাই, তাহলে দেখো কি দেখতে পাবো, স্টেমের এরকম করে আমি ভিতরে গেলাম, দেখো এরকম করে আমি একটা গোল্লা দিলাম, এরকম করে গোল্লা দিলাম। তাহলে স্টেমের একদম সেন্টারের দিকে যদি দেখতে যাই, তাহলে আমি এখানে জাইলেম ফ্লোয়েম দেখতে পাবো, কি দেখতে পাবো, স্যার কি বললেন, জাইলেম ফ্লোয়েম বললাম, জাইলেম ফ্লোয়েম বললাম, এরকম করে জাইলেম ফ্লোয়েম আমি দেখতে পাবো, এরকম দেখো সুন্দর করে সাজিয়ে আমি জাইলেম ফ্লোয়েম আঁকছি, ক্লিয়ার, জাইলেম ফ্লোয়েম দেখতে পাচ্ছি, এবং জাইলেম ফ্লোয়েম এরকম একই অ্যাক্সিস বরাবর আছে, ব্যাপারটা বুঝো, ছবিটা দেখো, তাহলে আমার কাছে সমস্ত জিনিস ক্লিয়ার হবে, জাইলেম এবং ফ্লোয়েম আছে, ঠিক আছে। ফ্লোয়েম বাইরের দিকে আছে না ভিতর দিকে আঁকলাম, আমাকে উত্তর দাও, ফ্লোয়েম বাইরের দিকে আঁকলাম না ভিতরের দিকে আঁকলাম, বাইরের দিকে আঁকলাম, আর জাইলেমকে এক্স দিয়ে আমি ভিতরে আঁকলাম, আচ্ছা এক্স আমি ভিতরে আঁকলাম, ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমার স্টেমে সেন্টারের দিকে কি আছে, জাইলেম এবং ফ্লোয়েম আছে,
সেন্টার দিকে কি আছে ভাই, জাইলেম এবং ফ্লেম আছে। এখানেও তাই আছে, রুটেও তাই আছে, কিন্তু রুটে আমাকে পার্থক্যটা বলবে, রুটে আমাকে পার্থক্যটা তোমরা দেখে বলবে, সেটাই বই পাতাতে লেখা থাকবে। এই ডায়লগটা আমি কেন বলছি বারবার, কারণ আমি তোমাদের কনসেন্ট্রেট করতে বলছি যে স্যার কি বলছেন শোনো। তাহলে এখানেও আছে কি, জাইলেম ফ্লেম আছে, জাইলেম ফ্লেম আছে, এবং দুটো থেকে চারটা হতে পারে, তাহলে আমি দুটো দিচ্ছি, 1 2 3টা দিলাম, 3টা আমি জাইলেম দিলাম আর 3টা ফ্লেম দিলাম। আমার কোশ্চেন তোমাদের কাছে যে জাইলেম ফ্লেমের মধ্যে এখানে কি পার্থক্য আছে সেটা বলো। এই হলুদ কালার গুলো হচ্ছে ফ্লেম, আর এই ব্লু কালার গুলো যেগুলো এঁকেছি সেটা হচ্ছে জাইলেম। তাহলে বলো আমাকে, উপরের জাইলেম ফ্লেম আর নিচের জাইলেম ফ্লেমের মধ্যে কি পার্থক্য হলো? এটা একই অ্যাক্সিস বরাবর আছে, আর এটা সাইড বাই সাইড আছে, এটা জয়েন্ট আছে। এটাকে এইরকম যখন বৃত্ত বরাবর থাকে তখন সেটাকে কি বলা হয়, রেডিয়াল বলা হয়। সিমেট্রিতে পেরেছো, রেডিয়াল সিমেট্রি। কি সিমেট্রি? গোলাকার প্রাণীগুলোকে এইভাবে যে কোনো অ্যাক্সিস বরাবর কাটো না কেন, তোমার দুই ভাগে ভাগ হবে। তাহলে এটা কি আছে, রেডিয়াল আছে। কোথায় আছে? রুটে আছে। আর শুটে কি আছে? স্টেমে কনজয়েন্ট, জয়েন্ট আছে, কনজয়েন্ট। তাহলে এটাকে কি বলেছে, জাইলেম ফ্লেমকে একসাথে বলা হয় ভাস্কুলার বান্ডেল। কি বলা হয়? ভাস্কুলার বান্ডেল বলা হয়। দেখো জাইলেম ফ্লেমকে কি বলা হয় একসাথে? ভাস্কুলার বান্ডেল। বুঝতে পারছো কি বলছি? তাহলে জাইলেম ফ্লেমকে একসাথে কি বলা হয়? ভাস্কুলার বান্ডেল। ব্যাপারটা বুঝো, ভাস্কুলার বান্ডেল বলা হয়, ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল বলা হয়। আর এখানেও এখানেও তাই ভাস্কুলার বান্ডেল, এখানেও এটাকে কি বললাম, ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল। ছবিতে আমি বুঝছি, যে ছবিতে আমি কি এঁকেছি সেটা বুঝাচ্ছি। এখানে কি আছে? রেডিয়াল আছে স্যার, এখানে কি আছে? রেডিয়াল। আর এখানে কি আছে বলো? ভাস্কুলার বান্ডেল কনজয়েন্ট আছে। একই অ্যাক্সিস বরাবর থাকলে কি বুঝবে তোমরা? কনজয়েন্ট। আর সাইড বাই সাইড থাকলে কি বুঝবে? রেডিয়াল বুঝবো। তাই রেডিয়াল ভাস্কুলার বান্ডেল আর কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল। তোমাদের কাছে সমস্ত পরিচয় ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তোমাদের আমি 3টা টিস্যু সিস্টেম পড়াবো। টিস্যু সিস্টেম মানে কার সমষ্টিকে বোঝাচ্ছে? টিস্যু সমষ্টিকে। তাহলে টিস্যু সমষ্টিকে আমরা কি বলছি? টিস্যু সিস্টেম। এর আগে পড়ে এসেছি। তাহলে এখানে বাইরেরটা যেটা আছে একদম পরিধি বরাবর স্কিনি লেয়ার, সেটাকে বলছি এপিডার্মাল টিস্যু সিস্টেম। কি নাম দিলাম? আর সেন্টারে যা এঁকেছি সেটাকে বলেছি ভাস্কুলার টিস্যু সিস্টেম। বুঝা গেছে? কোটা নাম বললাম দুটো, কি কি বললাম উচ্চারণ করো, এপিডার্মাল টিস্যু সিস্টেম আর ভাস্কুলার টিস্যু সিস্টেম। এই দুটো বাদ দিয়ে বাকি সব গ্রাউন্ড টিস্যু সিস্টেম। কি কি বাদ দিয়ে? এপিডার্মাল আর ভাস্কুলার বাদ দিয়ে বাকি সব গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আমি তোমাদের শিখাবো বলতে একদম জিরো হেডেক, এই চ্যাপ্টার একদম জিরো হেডেক নিয়ে যাবে পরীক্ষাতে। কি শিখাবো? যে আমি বললাম ট্রাইকম কার মধ্যে পড়ে? এপিডার্মাল। আমি বললাম ট্রাকিডস কার মধ্যে পড়ে? ভাস্কুলার। কারণ ভাস্কুলার মানে জাইলেমের মধ্যে আছে ট্রাকিডস, বেসেস কার মধ্যে আছে? জাইলেমের মধ্যে। জাইলেম প্যারেনকাইমা কার মধ্যে আছে? জাইলেমের মধ্যে। মানে জাইলেম ফ্লোয়েমের নাম আর বাইরে এই যে নাম যদি আসে তাহলে তুমি সেটা চিনতে পারবে, বাকিগুলো যদি না চিনতে পারো তাহলে তার মধ্যে পড়বে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। 3টা সিস্টেম পড়াবো আমি, ঠিক আছে? তাহলে আমি বললাম এপিডার্মিস কার মধ্যে পড়ছে? এপিডার্মাল টিস্যু সিস্টেম। ট্রাইকোমস কার মধ্যে পড়ছে? এপিডার্মাল টিস্যু সিস্টেম। স্টোমাটা কার মধ্যে পড়ছে? এপিডার্মাল টিস্যু সিস্টেম। ভেসেলস কার মধ্যে পড়ছে? ভাস্কুলার টিস্যু সিস্টেম। আমি বললাম এন্ডোডার্মিস কার মধ্যে পড়ছে? এন্ডোডার্মিস, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। পিথ কার মধ্যে পড়ছে? গ্রাউন্ড। মেডুলারি রে কার মধ্যে পড়ছে? গ্রাউন্ড। ট্রাকিস কার মধ্যে পড়ছে? ভাস্কুলার। তা এত ইজিলি তোমরা চিনতে পারবে কোনটা কথার মধ্যে পড়ছে। এবার আমি তোমাকে যদি বলি যে স্যার আমি বললাম পিত, তাহলে পিত কোথায় অবস্থান করে? না এর মধ্যে আছে না এর মধ্যে আছে, কোথাও আছে? এর মধ্যে কোথাও না কোথাও আছে। কারণ আমি তো তোমাকে এখন পিত শিখাইনি কোথায় আছে। তুমি তো ইজিলি বুঝতে পারছো যে স্যার ভাস্কুলার আর এপিডার্মিস বাদ দিয়ে বাকি সব গ্রাউন্ড। তাহলে এর মধ্যে মেডুলারি রেও আছে, এর মধ্যে কনজাংটিভ টিস্যু আছে, এর মধ্যে এন্ডোডার্মিস আছে, এর মধ্যে পেরিসাইকেল আছে, এর মধ্যে কর্টেক্স আছে। তার মানে তুমি এপিডার্মিস এবং ভাস্কুলার বাদ দিয়ে যাই নাম পাবে সেটা কার মধ্যে পড়বে? গ্রাউন্ড। ক্লিয়ার কথাটা? 3টা টিস্যু সিস্টেম আছে, একটা এপিডার্মাল টিস্যু সিস্টেম, একটা ভাস্কুলার টিস্যু সিস্টেম আর একটা গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে বাইরের ওয়ানটা হচ্ছে এপিডার্মাল, সেকেন্ড এই দুটো রেখেছি, এটা 2, এই 2টা কার মধ্যে পড়েছে? ভাস্কুলার। আর রেস্ট অফ দা, তাহলে ওইটাই আমরা লিখে ক্লাস অফ করে দিব। লেখো প্রথম হচ্ছে এপিডার্মাল, 1 নম্বরটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম। সেকেন্ডটা কি? ভাস্কুলার টিস্যু সিস্টেম। সেকেন্ডটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম, ভাস্কুলার টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম। আর বাকিটা এর বাদ দিয়ে কি হয়? গ্রাউন্ড টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এরপর দিন তোমাদের এদেরকে আরো ইজিলি করতে শিখাবো। গ্রাউন্ড টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম,
গ্রাউন্ড ডিসি সিস্টেম। তাহলে আমরা একটা সিম্পল ফিগারের মাধ্যমে দেখলাম যে কত রকমের ডিসি সিস্টেম হতে পারে এবং তার কি নাম, বুঝা গেছে? তো নেক্সট দিন ক্লাসে এটাকে নিয়ে আবার প্রসেস করব। একদম পরের দিন ক্লাসে দেখবে একটা ক্লাসেই আর হার্ডলি 2 ঘন্টা ক্লাস লাগবে, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সহজ চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার, খুব ট্রিকি ভাবে বুঝাচ্ছি, করাচ্ছি, দেখবে পরের দিন ক্লাসে হয়ে যাবে।